গল্প আমি পদ্মজা, লেখিকা ইলমা বেহেরোজ। পর্ব সংখ্যা 34। বাইরে বিকেলের সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলল, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখল দরজা ভিজানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ, পালঙ্কে ভুরি ভুরি সোনার অলংকার জ্বলজ্বল করছে। চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন, তা পদ্মজার চোখেই পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন, তুমি এই নে ক্যারে আইসো, আমি কইছি আইতে। নূরজাহানের ধমকে থতমতো খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হাউরি কইলেই হইব, আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আউন মানা, হেইডা তোমার হাউরি জানে না। মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাড়াইয়া যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। এটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখল চোরের মতো বাড়ির পেছনের জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতে স্বাভাবিকই ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুকুটি করে মুখে চকারান্ত শব্দ করল। সব ঝাপসা। ফারিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে। যখন মনে পড়ল অনেক সময় কেটে গিয়েছে। সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢোকে। ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। অহনাওনের সময় হয়েছে তোমার, আসিলা কই? বললেন ফরিনা। ঘরে, নতজানু হয়ে বলল পদ্মজা। আমির তো বাইরে বাড়াইয়া গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতাছিলা? স্বামী বাড়ির থাকলে ঘরে থাহন লাগে, নইলে বউদের শোভা পায় খালি রান্নাঘরে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বললেন, বেগুন লইছো ক্যারে? আজ ভাজবেন না? জাফর আর হের বউ তো গেলাই গা, এখন কার লইগা করাম? আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট কাট গলায় দিলেন, ঘরে গিয়া বইয়া থাহো। পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে। ঢোক গিলে বলল, আর হবে না, তোমারে কইছি না এখান থেকে যাইতে, যাও না ক্যারে। যতদিন আমরা আসি তোমরা বউরা রান্নাঘরের দায়িত্ব লইতে আইবা না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার স্যারার বউরে আমি মারবো, কাটবো, বকবো। তোমরা কোনোদিন হের লগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকেই ফরিনাকে ভয় পান, তাই আর টু শব্দটিও করলেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুটো রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকেই তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলেই শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়াই আসো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা। তোমারে যাইতে কইছি, যাও তুমি। পদ্মজা আর কথা বাড়ালো না, ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যর কথা মনে হতেই লাবণ্যর ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে। লাবণ্যর ঘরে ঢুকেই লিখন সাহর কণ্ঠ শুনতে পেল পদ্মজা।
টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে, লিখন সাহর ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে। লাবণ্য ডাকলো, ওই সেমরি, যাইস কই, এইদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যর পাশে পালঙ্কতে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দা ভাইয়ের সাথে থাকস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারস না? তোর দা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মাইরা সরাইয়া দিবি। হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দা ভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যে বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে। এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সাহর মতো মানুষরে ফিরাইয়া দেওয়ানের সাহস খালি তোরই আসে, আমার জীবনেও হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্য বলেই যাচ্ছে, এই ছবিটা আমি এখন নিয়ে 6 বার দেখছি। লিখন সাহ আর তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনেরে বিয়ে করে। বিয়ার অনেক বছর পর লিখন সাহর প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে যায়, লিখন সাহ মরে যায়। এই হলো কাহিনী। আইসা পদ্মজা, যদি এমন তোর সাথেও হয়? পদ্মজা আতকে উঠল, বলল, যা, কি সব বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর দাভাইকেই দরকার। ওরে, লাইলি হয়ে যেতেছিস? যা, আমিও মজা করছি। আমি কেন চাইব আমার ভাইয়ের বউ অন্যজনরে পছন্দ করুক? লিখন সাহ আমার, শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো। লাবণ্যর পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লিখন সাহরে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিবে। বিয়া এমনিও দিয়া দিব, কয়দিন পর মেট্রিক ফেল দিব। আমি তো ফেল করাইম, দেখিস। কিছু হবে না, পাশ করবি। রানী আপা কই? কি জানি, কই বইয়া রইছে। চুপ থাকা হেন, টিভি দেখ। দেখ কেমনে কান্তাছে লিখন সাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দন আইসা পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল। ওড়নার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্য চলছে, লিখন সাহ ঠোঁট কামড়ে কাঁদছে। ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা বোন ছোট ভাই ভয়ে কুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ে লিখন সাহর পায়ে। আর্তনাদ করে ফ্লোরেই বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখন সাহ আর্তনাদ করে বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কারণে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যর কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছুই বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো, সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল। বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও পেলাম না, তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি?